বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটি জব শিট রয়েছে আমাদের সামনে, যেটা মাইক্রোসফট এক্সেলের একটি জব শিট। সেই জব শিটটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রতিটি ধাপ কন্ডিশন ফলো করে শেষ করতে হয় সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করে দেখতে পারবো যে আমাদের সামনে যেই জব শিটটা রয়েছে সেখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে এবং তার নিচে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। সো এবং আরও একটি স্যাম্পল দেওয়া রয়েছে। সো এই স্যাম্পল এবং এই কন্ডিশন বা স্টেপ ফলো করে আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। তো কাজ শুরু করার জন্য সর্বপ্রথমে আমরা চলে আসবো ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপ স্ক্রিনে আসার পরে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব, যেই ফোল্ডারের ভিতরে আমাদের এই কাজের যত ডকুমেন্ট হবে কাজ করার পরে সেই ডকুমেন্টগুলো এই ফোল্ডারের ভিতরে সেভ অবস্থায় থাকবে। সেই জন্য সর্বপ্রথম আমরা ডেস্কটপের মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে ফোল্ডারে ক্লিক করব এবং এখানে এই ফোল্ডারে একটি নাম দিয়ে দেব। সো আপনারা অ্যাসেসর আপনাদেরকে যেই নাম দিয়ে ফোল্ডার তৈরি করতে বলবে আপনারা সেই নাম দিয়ে ফোল্ডার তৈরি করে নেবেন। সো আমি এখান থেকে জব 2 নামে এটা একটা ফোল্ডার তৈরি করে নিলাম এবং ফোল্ডারটাকে সেভ করে দিলাম। সো এবার এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ফোল্ডারটাকে ওপেন করে এই ফোল্ডারের ভিতরে আমরা একটি এক্সেল ওয়ার্কশিট সেভ করব, যেটার নাম হবে ইলেকট্রিসিটি বিল। সো আমি এটার যে নামটা দেব সেটা ইলেকট্রিসিটি বিলের নামে একটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট সেভ করব। সেই জন্য সর্বপ্রথমে আমরা পুনরায় আগের মতো মাউসের রাইট বাটনে ক্লিক করব এই ফোল্ডারের ফাঁকা জায়গায়, দেন আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। দেন এখান থেকে ফোল্ডারে ক্লিক না করে আমরা নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখব যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, আমরা এটাকে ক্লিক করব এবং এটাকে একটা নাম দিয়ে দেব যেটার নাম হবে ইলেকট্রিসিটি বিল। আমি এই নামটা দিয়ে দিলাম। আপনারা অ্যাসেসর যেই নাম দিয়ে আপনাদের এই শিটটাকে সেভ করার জন্য বলবে আপনারা সেই নাম দিয়ে এটাকে সেভ করে নেবেন। সো আমি এখানে ইলেকট্রিসিটি বিল নামে এটাকে সেভ করে নিলাম। দেন আমি এটাকে ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমিও কিন্তু অলরেডি এটাকে সেভ করে নিয়েছি। উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন ইলেকট্রিসিটি বিল নামে সেভ হয়েছে এবং আমাদের সামনে আমাদের এক্সেলের যে ওয়ার্কশিটটা রয়েছে সেটা কিন্তু ওপেন অবস্থায় রয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখব আমাদের প্রশ্ন অনুযায়ী। সো প্রশ্নের যে আমরা একটু স্যাম্পলের দিকে চলে আসি। 1 নম্বর স্যাম্পলের ভিতরে প্রথমে যদি লক্ষ্য করে দেখতে পারবো যে একটা রোর ভিতরে যে জাস্ট আমাদের এখানে কোম্পানি নেম, অ্যাড্রেস এবং ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এই এই রোর ভিতরে আমাদের বা পাশে কিন্তু একটা লোগো দেওয়া রয়েছে এবং দ্বিতীয় নম্বর রোতে কিন্তু আমাদের এইখানে স্যাম্পল আমাদের যে ইলেকট্রিসিটি বিল এইটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। সো এই কাজটা আমরা করব। এটা করার আগে আমরা যদি নিচের এই কাজটা করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমাদের যে এখানে কাস্ট আইডি, তারপর কাস্ট নেম, তারপর মিটার রিডিং ডেট, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, কনজিউম ইউনিট, ইলেকট্রিসিটি চার্জ, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট, র্যাঙ্ক। সো আমরা যদি এই কাজটা প্রথমে করে নিতে পারি তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। সো এই জন্য আমরা এই কাজটা প্রথমে করব। আমরা চলে আসি আমাদের এক্সেলের ভিতরে। দেন এই কাজটা আমাদের 3 নম্বর রোতে করতে হবে। সো আমরা 3 নম্বর রোতে চলে আসি এখান থেকে। সো এই প্রথম, দ্বিতীয় এবং এই তৃতীয় নম্বর রোটা। সো তৃতীয় নম্বর রোতে আমরা এখান থেকে আমাদের এই যে লেখাগুলো রয়েছে লেখাগুলো আমরা লিখে দেব। সো আমি একটু কপি পেস্টের মাধ্যমে কাজটা একটু দ্রুত করে নিচ্ছি যাতে আমাদের সময়টা বেশি দরকার না হয়, সেই জন্য। সো আমরা এখান থেকে জাস্ট কপি পেস্টের মাধ্যমে আমি লেখাগুলোকে এখানে নিয়ে নিলাম। ওকে, সো আমাদের লেখাগুলো এখানে আসলো। জাস্ট আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটুখানি ওয়েট। ওকে, সো আমাদের এই কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এরপর আমাদের উপরে যে অংশটুকু রয়েছে যে আমাদের এখানে কোম্পানি নেম, অ্যাড্রেস এবং যে ওয়েবসাইট রয়েছে কোম্পানির,
সো এই কাজগুলো আমাদের করে নিতে হবে। এটা করার জন্য সর্বপ্রথমে আমরা চলে এসেছি এক্সেল শিটের ভিতরে। দেন এই যে 1 নম্বর যে রোটা রয়েছে, রোটাকে আমরা একটু বড় করে নেব, হাইটটাকে বড় করে আমরা এই পর্যন্ত এটাকে সিলেকশন করে নেব। নেওয়ার পরে আমরা হোম ট্যাব থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মার্জান সেন্টার। সো আমরা এখান থেকে মার্জান সেন্টারে ক্লিক করব, তাহলে এটা মার্জান সেন্টার হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে লিখে দেব। সো আমি যেহেতু কপি পেস্ট করতেছি, সো আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি এটাকে। ওকে, আমাদের নামটা চলে আসলো। এবার হচ্ছে নিচের যে অংশটা সেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইলেকট্রিসিটি বিল এই লেখাটা রয়েছে। সো আমরা এখান থেকে ইলেকট্রিসিটি বিল এই লেখাটা লিখে দিব। সো আমি সম্পূর্ণটাই লিখে দিচ্ছি যে স্যাম্পল ইলেকট্রিসিটি বিল, এটা লিখে দিচ্ছি সম্পূর্ণটা। সো এই জন্য জাস্ট নিচের সেলটাকে আবার 2-3 নম্বর সেলটাকে একটু বড়, রোটাকে একটু বড় করে নিই। দেন আমরা এটাকে সিলেকশন করে এটাকে মার্জান সেন্টার করে দেবো। দেন আমরা এটার ভিতরে জাস্ট আমি কপি পেস্টের মাধ্যমে কাজটা করে নিচ্ছি। আপনারা হচ্ছে এটা লিখে দেবেন। সো এবার হচ্ছে দুইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এই যে হোম ট্যাব থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট, আমরা এখান থেকে মিডল অ্যালাইন করে দেবো। দেন আমরা এখান থেকে সেন্টার করে দেবো, তাহলে আমাদের এটা মাঝখানে এভাবে চলে আসবে। ওকে, সো আমাদের এই কাজটা অলরেডি করা শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা প্রশ্ন দেখব। সো প্রশ্নের ভিতরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে প্রথমে আমাদের কিন্তু এখানে বলে দিচ্ছে যে টাইটেল ফন্ট এরিয়াল। সো আমাদের যে টাইটেল ফন্ট হবে সেটা এরিয়াল হবে, আর আদার যে টেক্সটগুলো থাকবে সেটা তহমা হবে, এবং টাইটেল ফন্ট সাইজ হবে 15, যেটা হলো ইলেকট্রিসিটি বিল। সো আমাদের টাইটেল ফন্ট হচ্ছে ইলেকট্রিসিটি বিল, আর সেল ফরম্যাটিং হবে অ্যাজ পার স্যাম্পলে যেভাবে দেওয়া রয়েছে সেই অনুযায়ী। সো আমরা এই কাজটা করব। এটার জন্য আমরা চলে আসি আমাদের এক্সেল শিটের ভিতরে। আসার পরে প্রথমে আমাদেরকে বলছে যে আমাদের যে টাইটেল ফন্ট সেটাকে এরিয়াল করার জন্য বলে আমরা এই টাইটেল ফন্টটাকে সিলেক্ট করব। দেন আমরা এটাকে এরিয়াল ফন্ট করে দেবো। সো আমরা এখান থেকে এরিয়াল ফন্ট করে দিলাম এবং এটার সাইজ হবে 15। সো আমরা এই হোম ট্যাব থেকে এইখানে যে ফন্ট রয়েছে আমরা এটাকে 15 সাইজ করে ইন্টার প্রেস করতেছি, তাহলে আমাদের এটা 15 সাইজ হয়ে গেল। এরপর আদার যে টেক্সট রয়েছে সেটাকে আমাদেরকে তহমা করার জন্য বলছে। সো সেটা আমরা তহমা করে দেব। যেমন হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে তহমাকে খুঁজে বের করি। সো তহমা কোথায় রয়েছে, যদি তহমা আমরা খুঁজে না পাই আমরা এখানে সার্চ বক্সে তহমা লিখে সার্চ করব। টিএ দেখতে পাচ্ছেন, টিএ লেখার পরে আমাদের সার্চ বক্সে তহমা চলে আসলো। দেন আমরা এটাকে তহমা ফন্টে দিয়ে দিচ্ছি। দেন আমরা এই যে নিচে আমরা যে লেখাগুলো লিখবো সেগুলো কিন্তু আমরা তহমা ফন্ট করব। সো আমরা এখান থেকে এগুলোকে সিলেকশন করে নিচ্ছি, একটু ফাঁকাগুলোকে, যেহেতু আমরা লেখা এর ভিতরে লিখবো। দেন আমরা এখান থেকে তহমা ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, তাহলে আমাদের তহমা ফন্টটা সবগুলোর ভিতরে অ্যাক্টিভ হয়ে গেল। সো আমাদের এই কাজটা হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের এই যে কস্ট আইডির নিচে কিন্তু আমাদের এখানে 6টা রো রয়েছে। সো আমরা সম্পূর্ণ রোটাকে ধরে আমরা এটাকে একটু বর্ডার বক্স করে দিই। সো আমরা রোগুলোকে ধরবো এখান থেকে আমাদের 6টা যেহেতু। সো আমরা এখান থেকে এই কয়টাকে ধরে এই পর্যন্ত, সো এই পর্যন্ত হবে। ওকে, সো আমরা এই পর্যন্ত ধরে এটাকে জাস্ট আমরা এখান থেকে বর্ডার বক্স করে দেব। ওকে, এই যে আমরা এখান থেকে হোম ট্যাব থেকে এখান থেকে বর্ডার ক্লিক করে আমরা এখান থেকে ওয়াল বর্ডার করে দেবো, তাহলে আমাদের এটা দেখতে ভালো দেখাবে। সো এবার হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে এখানে আমাদের স্টেপ অনুযায়ী। সো আমরা চলে আসি প্রশ্নের ভিতরে। সো আমরা প্রশ্নের ভিতরে যেহেতু আমরা এটা করেছি, এবার হচ্ছে আমরা কাস্ট আইডি আমরা করব। কাস্ট আইডি করার জন্য আমরা আমাদের উপরে যে কিছু স্টেপ রয়েছে সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো। সো কাস্ট আইডি করার আগে আমাদের কিন্তু উপরে এখানে একটি লোগো বা ইমেজ ইনসার্ট করার জন্য বলছে। সো লোগো এখানে বলতেছে যে কোনো একটা ইমেজ অথবা লোগো হলে হবে, যেটা হচ্ছে আপনার হচ্ছে উইথ হবে, মানে উইথ হবে যে 0.88 ইঞ্চি এবং হাইট হবে 84 ইঞ্চি। সো এই কাজটা আমাদের করতে হবে। এটা করার জন্য এক্সেলে চলে আসি। দেন আমরা যে কোনো একটি ইমেজ অথবা লোগো আমরা নিয়ে নিলেই হবে। সো আমি একটা লোগো অথবা ইমেজ নিয়ে নিচ্ছি এখানে। সো আমরা এটা নিয়ে নিলাম। সো এটার হাইট এবং ওয়েট হবে আমাদের যে প্রশ্ন দেওয়া ছিল 88 এবং 84, সেই অনুযায়ী কিন্তু আমাদের হবে। 88 এবং 84 অনুযায়ী আমাদের কিন্তু এটা হবে। সো এইটাই আমাদের করার জন্য বলছে। সো এবার আসি আমরা ইমেজটাকে প্রথমে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা উপরের দিকে লক্ষ্য করি, যখন ইমেজটাকে সিলেকশন করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি পিকচার ফরম্যাট নামে একটা ফরম্যাট আমাদের সামনে চলে এসেছে। সো আমরা এখান থেকে পিকচার ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইজ রয়েছে। সো আমরা হাইট এটাকে আমরা চেঞ্জ করে দেব। হাইট হবে আমাদের যে 0.84 ইঞ্চি। সো আমরা হাইট দিয়ে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছেন নিচে যখন ক্লিক করেছি তখন আমাদের হাইটটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা উইডটাকে আমরা দিব
একটু লক্ষ্য করেন এখানে একটা সমস্যা হয়। সো উইডথটা আমরাকে দেবো 0.88। দেওয়ার পরে আমরা যখনই কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, একটু লক্ষ্য করেন ইন্টার প্রেস করব, তখন দেখেন আমাদের কিন্তু উপরের এই উইডথটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এই যে সমস্যাটা হয় এটা সমাধান হচ্ছে যে আমরা এখান থেকে এই অ্যারোটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে লক এক্সপেক্ট রেশিও একটা অপশন রয়েছে, এটাকে আমরা এখান থেকে আনচেক করে দেবো, টিকটাকে উঠিয়ে দেবো। দেন আমরা এটাকে ক্লোজ করে আমরা যদি উপরের উইডথটাকে মানে হাইটটাকে যদি আমরা এখান থেকে দিয়ে দিই, যেমন 0.84, দেন আমরা যদি এখান থেকে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আর আমাদের কিন্তু এই যে লোগোটা সেটা কিন্তু তার নির্দিষ্ট যে সাইজ রয়েছে সেটা কিন্তু পেয়ে গেছে। সো আমরা এখান থেকে এই রোটাকে একটু বড় করে দিই, তাহলে আমাদের এটা এভাবে থাকবে। ওকে, সো আমাদের এই কাজটা কিন্তু আমরা করতে পেরেছি। এর পরের যে কাজটা রয়েছে, সো আমরা লোগোটা ইনসার্ট করেছি, এরপরে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে কাস্ট আইডি নিয়ে। কাস্ট আইডির ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন কি কাজ করতে হবে, এখানে বলছে যে আমাদের ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে। সো ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে ফর ইউনিক আইডি, প্রত্যেক ভিন্ন আইডির জন্য। ইজ কাস্টমার মানে প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা আলাদা আইডি থাকবে। সো এইটাই আমাদের কাস্ট আইডি থাকতে হবে। এবং সেই আলাদা আইডি দেখেন, আইডি শুড বি 6 ডিজিট। তাহলে সেই আইডিটা ইউনিক থাকতে হবে, প্রত্যেকটা কাস্টমারের জন্য একটাই থাকতে হবে, মানে একটা আইডি একাধিক কাস্টমারের জন্য হতে পারবে না। তারপর বলছে যে আইডি শুড বি 6 ডিজিট, যে আইডি হবে সেটা 6 ডিজিটের হতে হবে এবং সেটা নিউমেরিক সংখ্যা হতে হবে। অর্থাৎ সেই আইডির সাথে জেড ABCD বা কোনো ওয়ার্ড যুক্ত থাকতে পারবে না, শুধু একদম সলিড নিউমেরিক সংখ্যা হতে হবে। সো এই কাজটা আমাদের করতে হবে। সো এই কাজটা করার জন্য আমরা চলে আসি এখানে। এখানে আসার পরে আমরা এই কাস্ট আইডির ভিতরে জাস্ট আমরা একটা 6 ডিজিটের সংখ্যা লিখি। যেমন আমাদের সংখ্যাটা হচ্ছে 101001। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6 ডিজিট। সো আমরা এখন আমাদের কিছু কন্ডিশন এখানে বলে দিয়েছিল যে ইউনিক আইডি হতে হবে, তারপর হচ্ছে যে আমাদের টেক্সট লেন্থ হবে 6 ডিজিট, আবার হচ্ছে শুধু নাম্বার সংখ্যা হতে হবে। সো এই কাজগুলো করতে হবে। সো প্রথমে আমরা এখানে একটা ফর্ম জাস্ট আমরা একটু উদাহরণ হিসাবে কিভাবে কাজ করবে ফর্মুলাগুলোকে একটু ব্যাখ্যা করি। তো প্রথমে হচ্ছে আমরা যদি এখানে ইকুয়ালকে কল করি, ইকুয়ালকে কল করার পরে আমরা টাইপ করি ইজ নাম্বার দেওয়ার পর এখানে বলতেছে ভ্যালু। সো আমরা এখান থেকে এই ভ্যালুটাকে যদি দিয়ে দিই এবং ব্র্যাকেট ক্লোজ করি এবং ইন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্রু চলে আসতেছে। সো এখানে যেহেতু নিউমেরিক সংখ্যা রয়েছে সেই জন্য আমাদের এখানে ট্রু চলে আসতেছে। সো আমি এখান থেকে যদি যে কোনো একটা সংখ্যার সাথে যদি অ্যাড করি, যেমন যে কোনো একটা সিম্বল বা অক্ষর যদি অ্যাড করি, তখন দেখবেন যে এটা কিন্তু ফলস হয়ে যেতেছে। তার মানে আমাদের এই ইজ নাম্বার এই ফর্মুলাটা কিন্তু আমাদের লাগবে। সো এইগুলো 1 নম্বর ফর্মুলা। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যে ইউনিক ভ্যালু হতে হবে। সো এটা গেল আমাদের শুধুমাত্র নিউমেরিক সংখ্যার জন্য। এরপর হচ্ছে ইউনিক ভ্যালুর জন্য আমরা এখানে একটা টাইপ করব, যেমন কাউন্ট COUNT কাউন্ট ইফ। এই ফর্মুলাটা আমাদের লাগবে। সো কাউন্ট দেওয়ার পরে আমাদের এখানে বলছে রেঞ্জ। সো রেঞ্জটা হচ্ছে আমাদের এই টোটাল রেঞ্জটাকে দিয়ে দেবো। দেন আমরা কমা দিব, কমা দেওয়ার পরে এখানে বলছি ক্রাইটেরিয়া, এটা আমাদের প্রথম সেলটা হবে। দেন ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার দিই, তাহলে আমাদের এখানে কি চলে আসতেছে, অন চলে আসতেছে। সো যেহেতু আমাদের এই সংখ্যাটা শুধুমাত্র এই টোটাল আইডির ভিতরে একবার দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু অন চলে আসতেছে। সো আমি যদি সেম এই ভ্যালুটাকে এই সংখ্যাটাকে যদি আমি এখানে টাইপ করি, দেখবেন তাহলে কি হয়। তাহলে এবার দেখেন আমি যদি ইন্টার দিই তাহলে এখানে 2 চলে আসবে। সো ইন্টার দিই তাহলে 2 চলে আসবে। সো আমি চাচ্ছি যে এখানে 1 অথবা 2 এটা আসবে না, আমাদের এখানে ট্রু অথবা ফলস চলে আসবে। সো এটা যদি করতে চাই তাহলে আমরা জাস্ট এই ফর্মুলার ভিতরে শেষে একদম ব্র্যাকেটের পরে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা 1 দেবো। যদি 1 এর সমান হয় তাহলে আমাদের ট্রু আসবে। সো আমরা এখান থেকে 1 দিই, এবার ইন্টার প্রেস করি। সো এবার দেখতে পাচ্ছেন ফলস চলে আসতেছে। সো আমি যদি এই সংখ্যাটাকে এখান থেকে কেটে দেই অথবা সংখ্যাটাকে যদি পরিবর্তন করে অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে দিই, সো আমি এখান থেকে 5 করে দিচ্ছি, দেন ইন্টার প্রেস করি, তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ট্রু হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই যে ইউনিক ভ্যালু সেটাও কিন্তু আমাদের কাজ করতেছে। তাহলে আমরা দুইটা ফর্মুলা পাইলাম, একটা হচ্ছে আমাদের শুধুমাত্র নাম্বারিক সংখ্যার জন্য ট্রু আসতেছে, আরটা হচ্ছে আমাদের ইউনিক ভ্যালুর জন্য কিন্তু আমরা ফর্মুলা তৈরি করতে পেরেছি। এবার সর্বশেষ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কাস্টের যে আইডি সেটা লিমিট থাকবে 6 ডিজিট। সো এটা করার জন্য আমরা প্রথমে ইকুয়াল চাপ দেবো, ইকুয়ালকে কল করব এবং টাইপ করব লেন্থ। সো লেন্থের জায়গায় টাইপ করার পরে আমরা এই প্রথম সেলটাকে দিয়ে দেবো, দেন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেবো, তাহলে আমাদের কি হইতেছে এখানে 6 বলতেছে, তাই না?
সো আমরা চাচ্ছি যে 6 আসবে না, আমাদের এখানে 2 আসবে। সো সেই জন্য আমরা শেষে যাব, শেষে ইকুয়াল দিব, যেহেতু আমাদের 6 ডিজিট সেজন্য আমরা এখানে 6 করে দেবো। যদি আমাদেরকে বলতো যে এখানে 8 ডিজিট হবে তাহলে আমরা এখানে 8 করে দিতাম। ফর্মুলা এটাই থাকতো, শুধুমাত্র 8 হতো এখানে। এবার ইন্টার প্রেস করি 6 দিয়ে, দেন এবার দেখেন 2 চলে আসতেছে। সো আমি যদি এখান থেকে একটা সংখ্যা এটাকে যদি বাড়াইয়ে দিই, যেমন হচ্ছে 1 এর সামনে যদি আরো একটা 1 দিয়ে দিই, এবার ইন্টার প্রেস করি, তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলস চলে আসতেছে। তার মানে আমাদের এটা 6 ডিজিট, এটা কিন্তু কাজ করতেছে। এইগুলো একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের যদি এখানে শুধুমাত্র একটা সংখ্যা যুক্ত করি, আমি অতিরিক্ত একটা অ্যাড যুক্ত করি, যেমন একটা এ যুক্ত করে দিলাম, তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইটা ফলস চলে আসছে। তার মানে এটাও আমাদের কাজ করতেছে। এরপরটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট ভ্যালু, সেটা আমরা যদি আরেকবার চেক করি, যেমন 101001, দেন ইন্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু ফলস চলে আসতেছে। তার মানে এই যে ফর্মুলাগুলো, এগুলো সবগুলোই কিন্তু আমাদের কাজ করতেছে। আচ্ছা, তার মানে আমরা এইটা কাজ করতে পেরেছি, এবং এটাকে কম্বাইন করে কিভাবে আমরা ডাটা ভ্যালিডেশনে ইউজ করব সেটা আমরা দেখব এখন। সো এটার জন্য প্রথমে আমরা নিচে আবার আরেকটা ফাংশন লিখি, যেমন ইকুয়ালকে কল করি প্রথমে এবং টাইপ করি অ্যান্ড টাইপ করার পরে প্রথমে হচ্ছে আমাদের ইজ নাম্বার, মানে শুধুমাত্র নিউমেরিক সংখ্যা যাতে হয় সেই জন্য আমরা এখানে টাইপ করব ইজ নাম্বার টাইপ করার পরে আমরা ভ্যালুর জায়গায় আমরা এই সেলটাকে দেব, ব্র্যাকেট ক্লোজ করব। তার মানে আমাদের এটা শেষ। এবার কমা দিব। সো এবার হচ্ছে এটা লজিক্যাল টেস্ট 1 গেল, তারপর লজিক্যাল টেস্ট 2 জায়গায় আমরা দিব যে হচ্ছে এটা হলো ইউনিক ভ্যালু হবে। সো ইউনিক ভ্যালুর জন্য সেজন্য আমরা টাইপ করব কাউন্ট, COUNT, কাউন্ট ইফ দেওয়ার পরে এখানে বলছে রেঞ্জ। সো আমরা এখান থেকে সম্পূর্ণ রেঞ্জটাকে দিয়ে দেব, দেওয়ার পরে কমা দেব। কমার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রাইটেরিয়া, এটা আমরা প্রথম সেলটাকে দেব, দেন ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা এখানে অন দিব। সো আমাদের এই কন্ডিশন কিন্তু শেষ হয়ে গেছে এটা। দেন কমা দিব। এরপরে আমরা দেখব যে টেক্সটের যে লেন্থ আছে, লিমিটটা আছে সেটা, যেমন যে আমাদের সর্বোচ্চ 6 ডিজিট অথবা সর্বনিম্ন 6 ডিজিট হতে হবে। 6 ডিজিটের কম অথবা বেশি হলে আমাদের এরর আসবে। সো এই ফাংশনটা তৈরি করার জন্য আমরা যদি এখানে টাইপ করব লেন্থ, লেন্থ টাইপ করার পরে আমরা এই সেলটাকে দেব, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দেব এবং এখানে আমরা 6 করে দেব। সো আমাদের এটা গেল। দেন আমরা সর্বশেষ ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, তার মানে আমাদের এখানে ট্রু চলে আসতেছে। সো এবার দেখেন যদি আমি এখানে ভুল কিছু ইনফরমেশন দিই তাহলে আমাদের এখানে ফলস চলে আসবে। যেমন সো আমি যদি এখানে সেম এই ভ্যালুটাই আমি এখানে দিই, যেমন 101001, তাহলে দেখেন এখানে কিন্তু ফলস চলে আসলো। তার মানে এটা সঠিকভাবে কাজ করতেছে, এটা হলো ইউনিক ভ্যালুর জন্য কাজ করতেছে। এখন যদি এখানে অন্য একটা ওয়ার্ড যুক্ত করি, যেমন এই ওয়ানের জায়গায় যদি আমি একটা এ যুক্ত করি, তাহলে দেখেন তাহলে কিন্তু আমাদের সরি, আমি যদি এখানে এটা কেটে দিই, জাস্ট আমি এই অনের জায়গায় যদি আমি এখানে এ চাপ দিই, দেন ইন্টার দিই, তাহলে কিন্তু ফলস চলে আসতেছে। সো এইগুলো দুইটা। এবং টেক্সট লিমিট আমি যদি এখানে একটাকে কেটে যদি 5টা করে দিই, দেন ইন্টার প্রেস করি, তখন কিন্তু ফলস চলে আসছে। তার মানে আমার এই ফর্মুলাটা সঠিকভাবে কাজ করতেছে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে এই ফর্মুলাটাকে আমি ধরে এই ইকুয়াল থেকে শুরু করে এই টোটাল ফর্মুলাটাকে আমি সিলেক্ট করে আমি এটাকে কপি করব। ওকে, সো আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি এই টোটাল এই কস্ট আইডিটিকে সিলেকশন করব। করার পরে আমরা চলে আসব এখান থেকে ডাটা ট্যাবে, যেহেতু আমাদের ভ্যালিডেশন ব্যবহার করার জন্য বলা হয়েছে সেজন্য আমরা এখানে ডাটা ট্যাবে চলে আসব। দেন এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এনি ভ্যালু এটাকে পরিবর্তন করে কাস্টম করে দেব। দেন আমরা এই ফর্মুলা বারে আমরা ওই ফর্মুলাটাকে জাস্ট পেস্ট করে দেব। সো এবার দেখেন যে এখানে কিন্তু আমাদের যে ফর্মুলাটা, আমরা এই যে ফর্মুলাটা এটা কিন্তু কপি করে জাস্ট আমরা এখানে নিয়ে এসেছি। সো ফর্মুলাটা আমি একবার দেখাই আপনাদেরকে। প্রথমে দেখেন ইকুয়াল দেওয়ার পরে আমরা অ্যান্ড দিয়েছি, তারপরে আমরা এখানে লিখছি ইজ নাম্বার, তারপর হচ্ছে এইখান থেকে এই যে A4 এই সেলটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখেন তারপর এটা হচ্ছে জাস্ট আমাদের যদি এখানে শুধুমাত্র নাম্বার হয় তাহলে শুধুমাত্র সে এখানে নিবে, অন্যথায় কিন্তু এখানে নিবে না, অ্যালাউ করবে না। সো এরপর গেছে আমাদের লেন্থ। সো আমাদের এখানে যে টেক্সটের যে লেন্থ সেটা কিন্তু আমাদের 6 ডিজিটে বেশি হতে পারবে না। যদি বেশি হয় তাহলে নেবে না, কম হলো তাহলে নিবে না, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে সেটাও আমরা দিয়েছি। এরপর আমরা দেখি কাউন্ট। সো কাউন্ট টিপির মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এই যে সেল রেঞ্জ, সো সেল রেঞ্জটা দিয়ে দিচ্ছি, এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সেল রেঞ্জটা দিয়েছি। আর এটাকে জাস্ট আমরা করছি কি, যে প্রত্যেকটা কলাম এবং রোর সামনে হচ্ছে আমরা $সাইন দিয়ে দিছি, তার মানে এটা অ্যাবসলিউট হয়ে গিয়েছে। অথবা আমরা যদি সিলেকশন করে এটাকে F4 দিয়ে দিই তাহলে হয়ে যাবে। সো এটা আমরা করেছি। এরপর দেখেন সামনে আমরা দিয়েছি এটা
সো এটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করেছি আসলে কিভাবে কাজ করবে, তারপর ইকুয়াল টু আমরা 1 দিয়েছি। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা সম্পূর্ণ আমরা এখানে লিখে দিয়েছি। সো আমরা এখান থেকে এটা ওকে করে দিই। এবার দেখি কাজ করে কিনা। সো এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু অলরেডি ট্রু দেওয়া রয়েছে। সো আমরা এখানে কি দেওয়া রয়েছে দেখেন, আমাদের কিন্তু একটা ভ্যালু দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে অন্য একটা সেম ভ্যালুটা যদি আমরা এখানে লিখি তাহলে কি হয় দেখেন, এখানে কিন্তু নিবে না আর এখানে ফলস চলে আসবে। সো আমরা এখান থেকে টাইপ করি 101,001। সো আবার ইন্টার প্রেস করি, দেখেন আমাদের এখানে কিন্তু ইরো চলে আসতেছে এবং এখানে কিন্তু ফলস চলে আসতেছে, তার মানে আমাদের এটা কাজ করতেছে। সো এটা হলো আমাদের ইউনিক ভ্যালুর জন্য। এবার হচ্ছে আমরা যদি এখান থেকে একটা সংখ্যা যেমন আমরা টাইপ করি যেমন 101,000। সো এখানে আমরা নিলাম, দেন আমরা এখানে যদি এ দেই, এবার বাইরে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু এটা ইরোর চলে আসতেছে, তার মানে এটাও কাজ করতেছে। দেন আমরা যদি তার মানে আমরা শুধুমাত্র নিউমেরিক সংখ্যাতে এখানে নিবে, আমাদের ডুপ্লিকেট ভ্যালু নিবে না। নিউমেরিক সংখ্যার সাথে যদি অন্য কোনো সিম্বল বা টেক্সট যুক্ত থাকে তাও নিবে না। এবং আমরা যদি এইটার লিমিট, সো আমরা এখানে যদি একটা সংখ্যা দিয়ে দিই, যেমন 5 ডিজিটের যদি কোনো সংখ্যা এন্ট্রি করার চেষ্টা করি অথবা 7 ডিজিটের যদি কোনো সংখ্যা এন্ট্রি করার চেষ্টা করি, সেটাও নিবে না। যে আমরা ট্রাই করে দেখি, যেমন 101,000, এখানে আমরা 3 দিলাম, 3 এখন যেহেতু 6 ডিজিট, এর সাথে আরেকটা ডিজিট আমরা যুক্ত করি যেমন 1, দেন ইন্টার প্রেস করি, তখন কিন্তু আমাদের এটা নিতেছে না, তার মানে শুধুমাত্র 6 ডিজিটই আমাদের এখানে নিবে। সো আমরা এখান থেকে আইডিটা সম্পূর্ণ দিয়ে দিই, যেমন হচ্ছে 101,002 হবে, 101,003 হবে। সো এভাবে কিন্তু সম্পূর্ণ আইডিটা আমরা দিয়ে দেবো এখান থেকে। 101,004 হবে, দেন 101,005, 101,006। সো আমরা কিন্তু এটা দিতে পেরেছি এবং আমাদের এই ডাটা ভ্যালিডেশন কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। সো এটাই মূলত আমাদের এই কাজটা গেল। তার মানে আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউজ করে আমরা এখানে ইউনিক আইডি করতে পেরেছি। তার মানে একই আইডি একাধিক কাস্টমারকে যদি আমরা দেই তখন কিন্তু সেটা এন্ট্রি নিতেছে না, এটা কাজ গেল আমাদের। তারপর হচ্ছে আইডি শুড বি 6 ডিজিট, অর্থাৎ 6 ডিজিটের বেশি অথবা কম যদি আমরা কোনো সংখ্যা এখানে এন্ট্রি করতে চাই সেটাও করা যাচ্ছে না। আবার এখানে বলছে নিউমেরিক, আমরা যদি নিউমেরিক অর্থাৎ নাম্বার ছাড়া, সংখ্যা ছাড়া এর সাথে যদি কোনো টেক্সট অথবা সিম্বল যুক্ত করতে চাই, সেটা কিন্তু আমাদের এন্ট্রি নিতেছে না, তার মানে আমাদের এইটা সঠিকভাবে কাজ করতেছে। সো এরপর হচ্ছে কাস্ট নেম। সো এখানে বলছে যে নেম শুড বি ফিল অটোমেটিক অ্যাকর্ডিং টু কাস্ট আইডি। সো এই ব্যাপারটা যদি আমরা স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে সহজে বুঝতে পারবো যে এখানে রয়েছে কাস্ট আইডি আর এখানে রয়েছে কাস্ট নেম। সো কাস্ট আইডি যখন আমরা কাস্ট আইডি এখানে দিব, টাইপ করব, তখন অটোমেটিক যাতে এই কাস্ট নেমটা এখানে চলে আসে সেই কাজটা আমাদের করতে হবে। সো এখানে দেখেন অটোমেটিক কিন্তু এই কাস্ট আইডি যদি আমরা এখানে দিই তাহলে অটোমেটিক এই কাস্ট নেম এখানে চলে আসবে, এই কাজটা আমাদের করতে হবে। সো এটা করার জন্য আমরা এই শখটাকে জাস্ট আমরা ওইখানে তৈরি করে নেব আগে প্রথমে। সো আমরা চলে আসি এক্সেল শিটের ভিতরে। সো আমরা আপাতত হচ্ছে এখানে এই কাজটা দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা শিখব। একটা হচ্ছে আমরা এখানে ইফ ফর্মুলা ব্যবহার করে কাজটা করতে পারি, আর দ্বিতীয় হচ্ছে আমরা ভিলুকআপ ব্যবহার করে কাজটা করতে পারি। সো ইফ ব্যবহার করে যদি আমরা কাজটা করি তাহলে কাজটা একটু করতে কঠিন হবে, আর ভিলুকআপ ব্যবহার করে যদি কাজটা করি তাহলে কাজটা করতে অনেক সহজ হবে। সো প্রথমে হচ্ছে আমরা ইফ ব্যবহার করে কাজটা করে দেখি যে আসলে কীভাবে করা যায়। সো প্রথমে আমি শখটাকে নিয়ে আসি। সো এই কাস্ট আইডি আর কাস্ট নেমটা আমরা এখান থেকে বুঝতে পারবো যে আসলে কোন কাস্ট আইডির জন্য কোন নেমটা, এটা বোঝার জন্য আমরা শখটাকে এখানে নিয়ে আসলাম। সো এবার হচ্ছে আমরা কাস্ট নেমে কার্সর পয়েন্টটা রাখবো, রাখার পরে আমরা ফর্মুলা বারে টাইপ করবো। সো কাস্টের এখানে কার্সর রাখার পরে আমরা ফর্মুলা বারে মাউস কার্সর পয়েন্ট রাখি, দেন প্রথমে ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করার পরে আমরা এখান থেকে প্রথমে ইফ টাইপ করব। ইফ টাইপ করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে লজিক্যাল টেস্ট চলে এসেছে। সো লজিক্যাল টেস্টের এখানে আমরা এই সেলটাকে সিলেক্ট করব। এই সেলটাকে সিলেক্ট করে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা এই নাম্বারটা দেব, অর্থাৎ এই যে প্রথম যে কাস্ট নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দেবো। সো এখানে টাইপ করব 101,001। টাইপ করার পরে আমরা এখানে কমা দিব। সো কমা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ভ্যালু ইফ ট্রু, যদি এই A4 সেলে এই নাম্বারটা থাকে তাহলে আমাদের সামনে এই বিটা প্রদর্শন হবে। সো আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এই বিটাকে লিখে দেবো। সো আমাদের এই কাজটা হয়ে গেল, দেন কমা দেবো। কমা দেওয়ার পরে সেই এখানে দেখতে পাচ্ছি ভ্যালু ইফ ট্রু ফলস। সো ফলসের জায়গায় পুনরায় আবার এটা ইফ নিব, তারপর আমরা এখান থেকে এই সেলটাকে দেবো, দেন ইকুয়াল দিব। দেওয়ার পরে আমরা এই যে দ্বিতীয় নাম্বার যে কাস্ট আইডি, এই আইডিটা আমরা এখানে দিয়ে দেবো। সো আমরা এখানে লিখবো 101,002। দেওয়ার পরে কমা দিব। কমা দেওয়ার পরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এখান থেকে আবার পুনরায় বি করে দেবো, কারণ হচ্ছে এই
যে 1 এর জন্য আমাদের এই বি এবং এই 2 এর জন্য কিন্তু আমাদের বি, সেজন্য আমরা এই সেম এভাবে করে দিলাম। এবার কমা দেবো, দেওয়ার পরে আমরা পুনরায় আবার ইফকে কল করব, দেন আমরা লজিক্যাল টেস্ট এইটাকে দিব, দেন হচ্ছে আমরা ইকুয়াল দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এই যে সংখ্যাটা রয়েছে কস্ট আইডি 3, সো আমরা এটা দেবো, যেমন কস্ট আইডি নাম্বারটা হচ্ছে 101003, দেওয়ার পরে কমা দিব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা সি করে দেবো। সো এইভাবে সমস্ত কাজটা আমরা শেষ করব। পুনরায় আবার ইফ নেব আমরা, এবার হচ্ছে আমরা ইকুয়াল কমা এই সেলটাকে দেবো F4, দেন ইকুয়ালের ভিতরে আমরা সংখ্যাটা লিখে দেবো 101004, কমা দিব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে ডি দিয়ে দেবো। সো আমাদের কাজটা হয়ে গেল। দেন কমা দিব, দেওয়ার পরে আবার ইফ নিব, দেন আমরা কস্ট আইডিকে দেবো, ইকুয়াল দিব, এবার হচ্ছে আমরা এই যে ইর জন্য যে সংখ্যাটা রয়েছে কস্ট আইডি, আমরা এই আইডিটাকে দিব। সো আমরা এখান থেকে টাইপ করব 101005, কমা দেব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা ই দিয়ে দেব, দেন সর্বশেষে কমা, তারপর ইফ, এরপর হচ্ছে আমরা এই যে A4 সেলটাকে দেব, ইকুয়াল দেব, তারপর আমরা সংখ্যাটা লিখে দেবো 101006, কমার ভিতরে কমা দেওয়ার পরে আমরা এখান থেকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এফ লেখাটাকে লিখে দেব। ওকে, এই কাজটা শেষ। এবার কমা দিব, দেওয়ার পরে আমাদের যদি এখানে কোনো সংখ্যা না থাকে তাহলে আমাদের কি আসবে, সো আমরা চাচ্ছি যে ফাঁকা আসবে, ব্ল্যাঙ্ক আসবে, সেজন্য আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম এভাবে। এবার হচ্ছে ব্র্যাকেটগুলো যতগুলো ব্র্যাকেট ওপেন করেছি আমরা ততগুলো ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমরা ইন্টার চাপ দিই, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কারেকশন আসতেছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, অর্থাৎ আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে নেই বিধায় ব্র্যাকেটগুলো আমাদের এখান থেকে কারেকশনের মাধ্যমে ক্লোজ করে দিচ্ছে, দেন আমরা এখান থেকে ইয়েস করে দিচ্ছি। সো আমাদের কিন্তু অটোমেটিক এটা চলে আসলো। সো আমরা একটু মিলাই দেখবো যে আসলে কাজ করতেছি কিনা। দেখেন আমাদের এখানে যখন এই সংখ্যার সাথে বি আসবে তখন আমাদের এটা কিন্তু বি চলে আসতেছে, তার মানে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে আসলে এখান থেকে বি আসতেছে। সো আমরা যদি এখানে এই ওয়ানটাকে পরিবর্তন করে এখানে যদি আমরা 2 করে দিই তখন কিন্তু আমাদের তখনও বি চলে আসবে, কারণ এই বির জন্য কিন্তু আবার 2 জন্য কিন্তু বি দেওয়া রয়েছে। সো এইভাবে কিন্তু কাজটা করবে। সো আমরা এটাকে সম্পূর্ণ নিচ পর্যন্ত দিয়ে দিই, দেখেন এই অনুযায়ী কিন্তু আমাদের অটোমেটিক এটা ফিল হয়ে গেছে। সো এই কাজটা আমরা করেছি ইফের মাধ্যমে। সো এইটা ইফ ছাড়া কিভাবে আমরা ভিলুকআপের মাধ্যমে করতে পারি সেটা আমরা দেখব। সো আমরা দেখি যে ইফ ফর্মুলাটা আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে এইটুকুনি ভিডিওটা স্টপ করে এই যে ইফের ফর্মুলাটা এটা সুন্দর করে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইফের মাধ্যমে কিভাবে এই কস্ট আইডি থেকে এই কস্ট নেমটা ডাইনামিক করা যায়। সো এটা আমরা করলাম। সো এবার হচ্ছে এটাকে আমরা ক্লোজ করে দিই। এবার আমরা দেখব ভিলুকআপের মাধ্যমে কিভাবে এটা খুব সহজে করা যায়। সো ভিলুকআপের মধ্যে করার জন্য প্রথমে হচ্ছে আমরা এখানে কার্সর পয়েন্টটা রাখবো, রাখার পরে আমরা ফর্মুলা বারে ক্লিক করব এবং এখানে টাইপ করব, প্রথমে ইকুয়ালকে কল করব এবং টাইপ করব ভিলুকআপ। ভিলুকআপকে কল করার পরে প্রথমে দেখতে পাচ্ছি লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালু হচ্ছে আমরা এই কস্ট আইডিটাকে দিয়ে দেব, কস্ট আইডি দেওয়ার পরে আমরা এখানে কমা দিব, কমা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি টেবিল অ্যারে। সো টেবিল অ্যারে হচ্ছে আমরা এখান থেকে এই এরিয়াটাকে দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা হচ্ছে কিবোর্ড থেকে F4 বাটনটাকে একবার প্রেস করব, তাহলে হবে কি আমাদের এই যে টেবিল এরিয়াটা এটা কিন্তু অ্যাবসলিউট হয়ে যাবে, অর্থাৎ রো এবং কলামের সামনে কিন্তু ডলার সাইন যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটা ফিক্সড হয়ে যাবে। এবার আমরা কমা দিব, কমা দেওয়ার পরে আমাদের এখানে বলতেছে যে কলাম ইন্ডেক্স নাম্বার। সো কলাম ইন্ডেক্স নাম্বার বলতে হচ্ছে যে আমরা যে এই এরিয়াটা দিয়েছি, এরিয়াটার 1 নম্বর কলাম হচ্ছে এইটা আইডিটা কস্ট আইডি, আর 2য় নম্বর কলাম আছে কস্ট নেম, এটা হচ্ছে 2য় নম্বর কলাম। সো আমি যদি এখানে 1 দেই তাহলে কিন্তু আমার এই কস্ট নেমের জায়গায় শুধুমাত্র এই কস্ট আইডি শো করবে। সো আমি চাচ্ছি যে কস্ট নেম শো করবে, সেই জন্য আমরা এখান থেকে 2 করে দেবো, এই যে 2 করে দিলাম। এবার আমরা কমা দিব, কমা দেওয়ার পরে অবশ্যই আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ এই যে কস্ট আইডি থাকলে শুধুমাত্র কস্ট নেমটাই আসবে, অন্য কিছু আসবে না, এই জন্যই আমরা শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ অথবা ফলস, অথবা আমরা যদি এখানে 0 করে দিই তাহলেও সেম ওই একই কাজ হবে। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ করার পরে আমরা ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কস্ট নেম এখানে চলে আসলো। দেন আমরা এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দিই, তাহলে দেখবেন যে অটোমেটিক কিন্তু আমাদের এই কস্ট এটা কিন্তু চলে আসতেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কাজ করতেছে, তাই না? আচ্ছা, সো এবার যদি আমরা এখান থেকে যেটা ভ্যালু চেঞ্জ করে দিই, যে এক্সাম্পল হিসেবে এটাকে একটু ক্লোজ করে দিই, দেখেন অটোমেটিক এখান থেকে নট অ্যাভেলেবল দেখাচ্ছে, যেহেতু আমার নাই এখানে। সো আমি যদি এখানে একটা সংখ্যা চেঞ্জ করে দিই, যেমন এখানে 3 জায়গায় 4 এর জায়গায় যদি 1 করে দিই তাহলে অটোমেটিক কিন্তু বি চলে আসতেছে। সো এই কাজটা কিন্তু আমরা করতে পেরেছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন আমরা কস্ট আইডি এটাকে এখান থেকে যদি রিমুভ করতেছি তখন আমাদের সামনে এখান থেকে নট অ্যাভেলেবল এটা চলে আসতেছে। সো আমরা চাচ্ছি যে যখন কস্ট আইডি থাকবে না তখন এটা ফাঁকা চলে আসবে। সো এই কাজটা আমরা করতে পারি। সো এটার জন্য এই ভিলুকআপের প্রথমে এই যে ইকুয়ালের পরে আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা হলো ইফ ইরর। সো আমরা এখান থেকে ইফ ইরর এই ফর্মুলাটাকে কল করি, কল করার পরে ভ্যালু ইফ,
সো ভ্যালুর ভিতরে যদি আমরা ভ্যালুকাপ ফর্মুলাটাকে সম্পূর্ণ দিয়ে দিই, দেন আমরা এখানে কমা দিই। এবার বলছে ভ্যালু ইফ ইরোর, যদি এই ভ্যালুকাপটা ইরোর আসে তাহলে কি হবে, তাহলে আমাদের সামনে ব্ল্যাঙ্কটা চলে আসবে। সো আমরা ডাবল ইনভার্ট কমা দিয়ে দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার প্রেস করি, এবার এখান থেকে নিচ পর্যন্ত এটাকে ফিল করে দিই। তাহলে কি হবে, আমরা যদি এখান থেকে কোনোটা কেটে দিই এখান থেকে, তাহলে আমাদের সামনে এই নট অ্যাভেলেবেল লেখাটা আসবে না, আমাদের সামনে এখানে এইটা ফাঁকা চলে আসবে। সো এই কাজটা কিন্তু আমরা করতে পারি, এটা অ্যাডভান্স লেভেলের, জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন ইফ ইরোর, অথবা নাও করতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছা। সো আমরা কস্ট নেমটা কিন্তু এভাবে খুব সহজেই বের করতে পারি। এই কস্ট আইডির সাথে কস্ট নেমটা কিন্তু আমরা ডায়নামিক করতে পারি। সো প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু এই কাজটা সম্পূর্ণ করেছি। সো এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। ওকে, সো এটা শেষ। এরপর দেখি, এরপরে হচ্ছে আমাদের মিটার রিডিং নাম্বার। সো এখানে আমাদের এই ডেটা দেওয়ার জন্য বলছে অ্যাপ্লাই সেল ফরম্যাট শুড বি ডেট অ্যাজ পার স্যাম্পল মাস্ট বি ভ্যালিড ফর দ্য উইথ। ওকে, সো ডেট আমাদের এখানে একটা ডেট দিচ্ছে, এই ডেট অনুযায়ী আমাদের এটা দেওয়ার জন্য বলছে। সো আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি স্যাম্পলের ভিতরে আমাদের কিন্তু এখানে জাস্ট এই ডেটটা দেওয়া রয়েছে। সো আমরা এই ডেটটা দেবো। প্রথমে কি আছে দেখেন, প্রথমে হলো যে আমাদের যে ডিসেম্বর অর্থাৎ মাস, তারপর হলো ডেট, তারপর হচ্ছে ইয়ার। সো এইভাবে কিন্তু আমরা এটাকে এন্ট্রি করে দেবো। সো এটা এন্ট্রি করার জন্য একদম খুবই ইজি, জাস্ট আমরা এখানে কার্সর রাখবো। রাখার পরে প্রথমে হচ্ছে যেহেতু আমাদের মান্থ হলো ডিসেম্বর 12, তারপর হলো তারিখ 15, আর হলো ডেট হলো 23। সো এই কাজটা আমরা করবো। এটার জন্য জাস্ট আমরা কার্সর রাখি এখানে। রাখার পরে আমরা প্রথমে হচ্ছে আমরা টাইপ করে দিই এটার যে যেটা রয়েছে, আমরা এটা টাইপ করে দেবো প্রথমে। সো প্রথমে হচ্ছে আমাদের তারিখটা দিয়ে দেবো, এখানে কার্সর রাখি প্রথমে 15, তারপর হচ্ছে আমাদের থাকবে 12, তারপর হচ্ছে 2023। সো আমরা দিলাম। এবার বাইরে যদি ক্লিক করি তখন কিন্তু আমাদের এটা চলে আসতেছে। সো আমরা চাই যে আসলে এইভাবে চলে আসুক, এইভাবে এই ফরম্যাটটাই চলে আসুক, যেহেতু আমাদের স্যাম্পল অনুযায়ী করার জন্য বলছে। সো এটা করার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এটাকে সিলেকশন করব। আমরা টোটাল রেঞ্জটাকে সিলেকশন করে নেব। এটাকে রেঞ্জটাকে সিলেকশন করে নিয়ে আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট এই যে মোর নাম্বার ফাংশন এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ডেটে ক্লিক করব। ডেটে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা এখান থেকে এই দ্বিতীয় নম্বর অপশনটা ক্লিক করব। করার পরে জাস্ট আমরা এখান থেকে যেটা করব, ওকে জাস্ট 1 মিনিট। সো ওকে, আমরা একটু নিচের দিকে আসি, দেখি আসলে আমাদের এটা পাওয়া যায় কিনা। প্রথম হচ্ছে মান্থ, সো এই যে এইটা। সো এই ফর্মুলা এটাকে আমরা সিলেক্ট করে দেবো, দেন আমরা এখানে ওকে করে দেবো। দেখেন আমাদের হ্যাশ চিহ্ন দেখাচ্ছে। সো সেলটাকে আমরা একটু বড় করতে হবে, আমরা এটাকে একটু জাস্ট ওইটাকে বড় করে দিই, আর একটু বড় করে দিই। ওকে, তাহলে আমাদের এটা চলে আসলো। সো এইভাবে এখন যদি আমরা বাকি সবগুলো লিখে দিই এভাবে এভাবে যেভাবে রয়েছে এভাবে যদি আমরা লিখে দিই, তাহলে কিন্তু আমাদের সমস্ত এগুলো কিন্তু চলে আসবে। সো আমি এগুলোকে লিখে দিচ্ছি একটু। ওকে, আমি একটু কপি পেস্টের মাধ্যমে শেষ করে দিচ্ছি। সো এটা কিন্তু আমরা অলরেডি করেছি। এরপর দেখেন আমাদের কিন্তু এখানে কিছু এন্ট্রি করা রয়েছে, যেমন এই যে প্রিভিয়াস ইউনিট, দেন কারেন্ট ইউনিট, এগুলো কিন্তু আমাদের জাস্ট এন্ট্রি করে নিতে হবে। সো আমরা এগুলোটাকে জাস্ট একটু এন্ট্রি করে নিব। ওকে, সো আমি কপি পেস্টের মাধ্যমে এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করতেছি। এর ভিতরে কোনো ফর্মুলা নাই, জাস্ট নর্মালভাবে আপনি জাস্ট এখানে লিখে দেবেন এগুলো। ওকে, সো আমি এগুলো কিন্তু এখানে লিখে দিয়েছি। এবার এখানে দেখেন কনজিউম ইউনিট মানে ব্যবহৃত ইউনিট। এখন আমি এখানে কিছু কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে এই কারেন্ট ইউনিট হচ্ছে বর্তমান মাসে এই টোটাল ইউনিট। সো আমরা যখন আমরা ইলেকট্রিসিটি বিল ব্যবহার করি, আমরা যখন মিটার নতুন নিয়েছি তখন থেকে এখন পর্যন্ত যতগুলো ইউনিট ব্যবহৃত হয়েছে সকল ইউনিট কিন্তু আমাদের মিটারে এটা কিন্তু কাউন্ট করা আছে। সো এখন তাহলে বর্তমান মাসে ব্যবহৃত ইউনিট কিভাবে বের করা হবে? সো এই যে কারেন্ট ইউনিট বলতে হচ্ছে বর্তমান মাসের আমার মিটারের এই বিলটা কিন্তু দেওয়া রয়েছে, এই বিলটা দেওয়া রয়েছে, এবং আগের মাসে এই বিলটা ছিল। তাহলে কি বর্তমান মাসের এই বিলের সাথে আগের মাসের বিলটাকে যদি মাইনাস করি, তাহলেই তো আমাদের মোট ব্যবহৃত ইউনিট বের হবে, তাই না? সো এই কাজটা আমাদের উপরে কিন্তু ফর্মুলার ভিতরে আমাদের কন্ডিশনে বলে দিয়েছে। এখানে যদি দেখি, দেখেন এই যে কনজিউম ইউনিট, এখানে বলছে যে ইউজ অ্যাপ্রুভাস ফর্মুলা। ওকে, আমাদের কিন্তু বলে দিয়েছে। সো এই কাজটা আমাদের একদম খুব ইজিতে করতে হবে। এই জন্য আমরা চলে আসি এখানে, দেন আমরা এখানে কনজিউম ইউনিটে যেখানে কার্সর রাখি এই কয়েলকে কল করব। করার পরে আমরা কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট জাস্ট এটাকে করে দেবো, দেন ইন্টার প্রেস করবো, তাহলে আমাদের মোট যে ব্যবহৃত ইউনিট সেটা চলে আসবে। দেন এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দেবো, তাহলে মোট ব্যবহৃত ইউনিট কিন্তু আমাদের এখানে চলে আসবে।
সো এভাবে কিন্তু খুব সহজে আমরা এই যে কনজিউম ইউনিটটাকে বের করতে পারি। সো আমরা কনজিউম ইউনিটটাকে বের করলাম। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিসিটি চার্জ, আমাদের এটাকে বের করতে হবে। সো এটা বের করার জন্য আমাদের কিছু কন্ডিশন এখানে দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে কন্ডিশন হচ্ছে যে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত যদি কেউ ব্যবহার করে তাহলে তার 4 টাকা 19 পয়সা কাটবে। এরপর হচ্ছে 76 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত হলো 5 টাকা 72 পয়সা। এরপর হচ্ছে 201 থেকে 400 পর্যন্ত 6 টাকা 34 পয়সা। এরপর 401 থেকে 500 পর্যন্ত 9 টাকা 94 পয়সা। আর 500 ইউনিটের বেশি যদি কেউ ব্যবহার করে তাহলে তার 11 টাকা 46 পয়সা কাটা হবে। সো এই রেঞ্জটা অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। সো আমাদের একটু রেঞ্জটা একটু মনে রাখবেন। সো এই রেঞ্জ দেখে দেখে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজগুলো শেষ করতে হবে। সো আমরা চলে আসি আমাদের এক্সেলের ভিতরে, দেন আমরা এখানে ইলেকট্রিসিটি চার্জের এখানে কার্সর পয়েন্টটা রাখবো। রাখার পরে আমরা ফর্মুলা বারে ক্লিক করব, দেন আমরা প্রথমে ইকুয়ালকে কল করব এবং টাইপ করব ইফ। সো ইফ টাইপ করার পরে দেখেন আমাদের সামনে এই যে এখানে লজিক্যাল টেস্ট এটা চলে আসলো। সো লজিক্যাল টেস্ট আমাদের যেহেতু দুটা রেঞ্জ এখানে বলেছে যে 0 থেকে 75 রেঞ্জ, একটা রেঞ্জ বলছে, তাহলে আমরা জানি এই রেঞ্জ দেওয়ার জন্য আমাদের অ্যান্ড দেওয়ার প্রয়োজন। তাহলে আমরা এই লজিক্যাল টেস্টের ভিতরে আমরা টাইপ করব অ্যান্ড টাইপ করার পরে আমরা প্রথমে হচ্ছে এই সেলটাকে দেব। এই সেলটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা গেটার দেব। গেটার দান দেব 0, অর্থাৎ 0-র বেশি যেতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কমা দেওয়ার পরে এবার আমাদের এখানে বলছে যে তাহলে 0-র উপরে আর 75-এর নিচে তাহলে যদি হয় তাহলে 4 টাকা 19 পয়সা, এটাই আমাদের করার জন্য বলছে। সো আমরা এখান থেকে তাহলে এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আবার এই সেলটাকে দিব। এই সেলটাকে দেওয়ার পরে আমরা এখান থেকে লেস দ্যান ইকুয়াল 75 করে দেব। তাহলে এই যে 0-র উপরে এবং 75-এর নিচে এই রেঞ্জটা কিন্তু বোঝাচ্ছে আমাদের। এবার হচ্ছে অ্যান্ডের ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের এখানে বলছে কি ভ্যালু ইফ ট্রু, যদি এই 0 উপরে এবং 75-এর নিচে যদি এই কনজিউম ইউনিটটা থাকে তাহলে কত টাকা ইউনিট হবে, এটা কিন্তু আমাদের বলে দিচ্ছে এখানে 4 টাকা 19 পয়সা। তাহলে আমরা এখান থেকে 4 টাকা 19 পয়সা দিব। কিন্তু তার আগে কি করব, এই সেলের সাথে গুণ আমরা 4 টাকা 19 পয়সা করে দেব। এই সেলের সাথে আমরা গুণ 4 টাকা 19 পয়সা করে দেবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। সো এটা গেলো প্রথমের জন্য। এবার আমরা কমা দিই। কমা দেওয়ার পরে দেখতে পাচ্ছি ভ্যালু ইফ ফলস। এখানে আমরা পুনরায় আবার ইফ নিব। এবার আমরা অ্যান্ড টাইপ করব। অ্যান্ড টাইপ করার পরে আমরা এই সেলটাকে দিব। এই সেলটাকে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গেটার দ্যান দিব। সো গেটার দ্যান দেওয়ার পরে আমরা যদি কন্ডিশনে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। সো এখানে বলছে যে 76 ইউনিটের থেকে বড় এবং 200 ইউনিটের থেকে ছোট, এই কন্ডিশন দেওয়ার জন্য বলছে। তাহলে হবে 5 টাকা 72 পয়সা। এই কাজটা আমরা করব। সো এই জন্য আমরা এই সেলটাকে দিয়ে আমরা এখানে একটা ইকুয়াল দেবো, যেহেতু 76 ইউনিটের সমান অথবা বড়, সেই জন্য আমরা গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে আমরা এখান থেকে 76 ইউনিট দেবো। এবার আমরা কমা দেবো। দেওয়ার পরে আমরা সেম এই সেলটাকে দেবো। এবার লেস দ্যান ইকুয়াল দেবো। এবার দেবো আমরা 200 ইউনিট। যেহেতু আমাদের বলছি 76 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত, সেই জন্য আমরা এখান থেকে 200 ইউনিট করে দেবো। দেওয়ার পরে এই এন্ডের ব্র্যাকেট ক্লোজ করব, দেন কমা দেবো। তাহলে আমাদের কত হবে, যে 5 টাকা 72 পয়সা ইউনিট হবে। তাহলে আমরা এই সেলের সাথে গুণ করব 5 টাকা 72 পয়সা। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল। দেন কমা দিলাম। তাহলে আমাদের এতটুকু শেষ। এবার হচ্ছে পুনরায় আমরা একটা ইফ নিব, তারপর অ্যান্ড দিব। সো আমরা এটাকে নিয়ে রাখি। এবার আমরা প্রশ্নটা দেখে আসি। এরপর হচ্ছে দেখেন কি বলছে যে 201 টাকা থেকে 201 টাকার উপরে, 1 টাকার সমান অথবা উপরে, আর 401 টাকা 400 টাকার নিচে অথবা সমান যদি হয় তাহলে কয় টাকা হবে, 6 টাকা 34 পয়সা। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো। এবার তাহলে কি হবে, অ্যান্ডের ভিতরে জাস্ট এইটাকে দেব। তারপর হচ্ছে আমরা লেস দ্যান দিয়ে আমরা কি করব, যে আমাদের যে এটাকে লিখে দেব সুন্দর করে। সো আমাদের যেহেতু হচ্ছে ফর্মুলাটা ছিল যে 201 টাকার উপরে, সো 200 সমান দেব এখানে 201 টাকা কমা, এবার হচ্ছে এটাকে দিই। আবার দেওয়ার পরে F4টাকে দিয়ে লেস দ্যান ইকুয়াল 400। যদি 400 হয় ব্র্যাকেট ক্লোজ করে কমা দিব। এবার হচ্ছে আমাদের এই সেলের সাথে হবে যে আমাদের যে অপশনটা ছিল সেটা হচ্ছে 6 টাকা 34 পয়সা। সো আমরা এখান থেকে এটার সাথে গুণ করব 6 টাকা 34 পয়সা। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল। আচ্ছা, এবার কমা দিই। কমা দেওয়ার পরে পুনরায় আবার ইফ নিব, দেন আমরা এখানে অ্যান্ড নিব। ওকে, এবার আমরা প্রশ্নটা দেখে আসি। এরপর বলছে কি দেখেন 401 টাকার উপর হতে
500 টাকার নিচ পর্যন্ত, 500 টাকার নিচে এবং 401 টাকার উপরে যদি হয় তাহলে 9 টাকা 94 পয়সা, তাহলে 9 টাকা 94 পয়সা হবে। তাহলে এই কাজটা আমরা করব। এটার জন্য আবার এখানে আমরা যেহেতু নিয়েছি আমরা এই সেলটাকে দিব গ্রেটার দ্যান ইকুয়াল দেব আমাদের কত, এখানে যে 401 টাকা ছিল, সো 401 টাকা দেবো আমরা এখানে। সো 401 টাকা লিখে দিই, 401 টাকা কমা দিই, দেওয়ার পরে আমরা পুনরায় F4 এই সেলটাকে দেবো গেট লেস দ্যান ইকুয়াল দেওয়ার পরে আমরা এখান থেকে এটা ছিল যে 500 পর্যন্ত, সো 500 দিয়ে দিলাম এখানে। সো কমা দেওয়ার পরে আমরা এখানে যেহেতু শেষ হয়ে গেছে আমরা অ্যান্টের এই ব্র্যাকেটটা ক্লোজ করব এখান থেকে। অ্যান্ট দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করার পরে কমা দিলাম, দেওয়ার পরে এখানে বলছে কি ভ্যালু ইফ ট্রু, যদি সঠিক হয় তাহলে এইটার সাথে আমাদের কত ইউনিট হবে, এটা হচ্ছে এই যে আমরা ইউনিটটা সেটা হচ্ছে 9 টাকা 94 পয়সা। তো 9 টাকা 94 পয়সা, তাহলে আমরা এখান থেকে 9 টাকা 94 পয়সা গুণ করে দিলাম, 9 টাকা 94 পয়সা গুণ করে দিলাম। এবার আমরা এখান থেকে কমা দিব, কমা দেওয়ার পরে বলছে কি ভ্যালু ইফ ফলস। সো এইখানে একটা জিনিস সেটা বলে রাখি, সো এবার যদি আমি নতুন করে আবার একটা ইফ ফর্মুলা নেই, অ্যান্ড ফর্মুলা নেই, তাহলে আমাদের কাজটা অনেক বড় হয়ে যাবে। সো এবার যদি আমরা কোনো কিছু না লিখে জাস্ট আমরা 11 টাকা 46 পয়সা করে এটাকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমার এই কাজটা একদম সঠিকভাবে হয়ে যাবে। সো এই কাজটা আমরা করতে পারি। তাহলে কি হবে দেখেন, তাহলে হবে যে আমাদের এই সেলের সাথে গুণ হবে 11 টাকা 46 পয়সা, যেটা আমাদের কিন্তু এই প্রশ্নে দেয়া ছিল এখানে, এই যে 11 টাকা 46 পয়সা। সো আমরা এটাকে 11 টাকা 46 পয়সা দেওয়ার পরে আমরা যতগুলো ব্র্যাকেট ওপেন করেছি সবগুলো ব্র্যাকেট ক্লোজ করব, অথবা আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের সামনে এখানে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, কারণ হচ্ছে আমি এখান থেকে ব্র্যাকেটগুলো ক্লোজ করে নিই, আমরা কিন্তু ব্র্যাকেটগুলো এখানে ক্লোজ করে দিয়েছে। দেন আমরা এখান থেকে ইয়েস করি, তাহলে আমাদের এটা চলে আসলো। দেন আমরা এইটাকে টান দিয়ে নিচ পর্যন্ত দিয়ে দেব, তাহলে আমাদের সমস্ত যে রেজাল্টগুলো সেটা কিন্তু আমাদের চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত রেজাল্ট কিন্তু চলে এসেছে। আচ্ছা, এবার দেখবো যে আমাদের রেজাল্টটা কাজ করে কিনা। সো কিভাবে বুঝবো, তাহলে বোঝার জন্য দেখেন 0 থেকে 75 ইউনিট পর্যন্ত আমাদের 4 টাকা 19 পয়সা হওয়ার কথা। তাহলে আমরা একটু ক্যালকুলেটর নিই, এখান থেকে আমাদের যে ক্যালকুলেটর রয়েছে সেটাকে আমরা একটু নিই, নেওয়ার পরে এই যে ক্যালকুলেটর, তাহলে আমাদের এখানে কত ইউনিট রয়েছে দেখেন 70 ইউনিট। তাহলে এটা অবশ্যই আমাদের কয় টাকা হওয়ার কথা ছিল, 4 টাকা 19 পয়সা। তাহলে আমাদের কি হবে দেখেন, আমরা এখান থেকে 70 যদি দেই, 70 গুণ আমাদের হচ্ছে 4 টাকা 19 পয়সা, তাহলে 4.19। এবার যদি আমরা এখান থেকে ইকুয়াল দিই তাহলে কত আসলো দেখেন 293 টাকা 3 পয়সা। তাহলে আমার দেখেন 293 টাকা 3 পয়সা, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা যদি উপরেটা দেখি যে এখানে কত আসলো দেখেন 202 ইউনিট। তাহলে 202 ইউনিটের জন্য আমাদের রেঞ্জ কত ছিল দেখেন, যে 200 ইউনিটের উপরে থেকে 400 ইউনিট পর্যন্ত আমার 6 টাকা 34 পয়সা ছিল। 200 ইউনিটের উপরে এবং 400 ইউনিটের নিচে আমাদের কত 6 টাকা 34 পয়সা। এটা আমরা একবার হিসাব করে দেখি যে আসলে ঠিকঠাক কাজ করি কিনা। তাহলে এই যে 202, তাহলে আমরা এখান থেকে 202 এটার সাথে আমরা কটা দেব, এটা হচ্ছে আমাদের 6 টাকা 34 পয়সা। তাহলে 6 ইন্টু 34 দেওয়ার পরে আমরা ইন্টু দিই, সরি কত আসে দেখি একটু। আচ্ছা, এই দেখেন 1280 টাকা 68 পয়সা। সো এখানে দেখেন 1280 টাকা 68 পয়সা। তার মানে আমাদের এই যে ইলেকট্রিসিটি চার্জ এই যে ফর্মুলাটা এটা সঠিকভাবে কাজ করতেছে। ওকে, তার মানে আমরা ইলেকট্রিসিটি চার্জের এটা সুন্দর করে বের করতে পেরেছি, আমাদের এটা কমপ্লিট করা হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখি আমাদের সার্ভিস চার্জে কি বলছে দেখেন, ইউজ দ্য ফর্মুলা টু প্লেস 500 টাকা অটোমেটিক ফর কাস্টমার হু মিনিমাম ইউজ 1 ইউনিট ইলেকট্রিসিটি নাম্বার। তো সার্ভিস চার্জ আপনারা হচ্ছে যদি যে যত ইউনিট ব্যবহার করুন না কেন, এখানে বলছি কি দেখেন অটোমেটিক 500 টাকা সার্ভিস চার্জ হবে, হু মিনিমাম ইউজ ইউনিট 1 ইউনিট ইলেকট্রিসিটি। সো যদি কেউ 1 ইউনিটও ব্যবহার করে বিদ্যুৎ বিল, তাহলেও তার সার্ভিস চার্জ কিন্তু 500 টাকা হবে। এটা কিন্তু বলে দিয়েছে, তার মানে সার্ভিস চার্জ আমরা কি 500 টাকা হবে। সো আমরা এখান থেকে গড়ে 500 টাকা লিখে এটাকে টোটালটা ফিল করে দেবো 500 টাকার মাধ্যমে। সো আমাদের এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। সো এটা 500 টাকা। সো এবার আমরা যদি ফর্মুলাটা দেখি তাহলে আমাদের এখানে ওকে, আমাদের এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, সো এটা আমরা শেষ করতে পেরেছি। এবার আমাদের এখানে বলছে কি বিল অ্যামাউন্ট। সো বিল অ্যামাউন্ট মাস্ট বি ইলেকট্রিসিটি বাই, এখানে দেখেন জাস্ট আমাদের সুন্দর করে বলে দিয়েছে সার্ভিস চার্জ।
সো কি হবে দেখেন, সার্ভিস চার্জ বিল অ্যামাউন্ট হচ্ছে টোটাল আমাদের যে সার্ভিস চার্জ আর ইলেকট্রিক চার্জ, এই দেখেন ইলেকট্রিসিটি চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ, এই দুইটাই মূলত হলো বিল অ্যামাউন্ট। তাহলে আমরা কি করব, যে আমরা এখানে বিল অ্যামাউন্টের জায়গায় ইকুয়ালকে কল করব, দেন আমাদের ইলেকট্রিসিটি বিল প্লাস এই সার্ভিস চার্জ এটাকে যোগ করব, দেন আমরা এটাকে নিচ পর্যন্ত ফিল করে দেব। তাহলে আমাদের এই যে বিল অ্যামাউন্ট এটা কিন্তু আমাদের সম্পূর্ণটা চলে আসবে। সো এইটা কিন্তু আমরা করতে পেরেছি। এরপর আমরা এখান থেকে র্যাঙ্ক করব যে আসলে র্যাঙ্কটা আমাদের কতটুকু আছে। সো র্যাঙ্ক আমাদের দেখি যে র্যাঙ্কের আমাদের এখানে ফর্মুলাটা কিছু বলছি কিনা। সো দেখেন ইউজ ফর্মুলা গেট, আচ্ছা এখানে দেখেন র্যাঙ্ক ভ্যালু বের করার জন্য বলছে। সো বেস অন বিল অ্যামাউন্ট, সো বিল অ্যামাউন্ট ব্যবহার করে কিন্তু আমাদের এই যে র্যাঙ্কের যে ভ্যালুটা সেটা বের করার জন্য বলছে। সো আমরা র্যাঙ্কের ভ্যালুটা ব্যবহার করব সো বিল অ্যামাউন্ট ব্যবহার করে। সো প্রথমে র্যাঙ্কের ভিতরে কার্সর পয়েন্ট রাখবো, রাখার পরে আমরা ফর্মুলা বারে ক্লিক করব, দেন ইকুয়ালকে টাইপ করব এবং টাইপ করব র্যাঙ্ক। সো র্যাঙ্ক টাইপ করার পরে দেখেন আমাদের সামনে র্যাঙ্ক চলে আসলো। প্রথমে হলো নাম্বার, সো নাম্বারের জায়গায় আমরা হচ্ছে এই নাম্বারটা, যেহেতু আমাদের বিল অ্যামাউন্ট থেকে বের করতে বলছে, তো আমরা এখান থেকে এই নাম্বারটা দিব, দেন কমা দিব। দেওয়ার পর বলছে আমাদের এখানে রেফার বলছে, তো রেফার হচ্ছে টোটাল এইটাকে সিলেক্ট করব। করার পরে আমরা কিবোর্ড থেকে অবশ্যই F4টাকে প্রেস করব, আর নাহলে কিন্তু আমাদের নয়তো আমাদের র্যাঙ্ক সঠিকভাবে আসবে না। সো অবশ্যই এই যে রেফার যেটা দিয়েছি আমরা, এই যে I1 থেকে I9 পর্যন্ত এটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে F4 দিয়ে দেব। তাহলে আমাদের এটা অ্যাবসলিউট অথবা প্রত্যেকটা রো এবং কলামের সাথে $সাইন যুক্ত হয়ে যাবে। এবার কমা দেব, কমা দেওয়ার পরে আমাদের এখানে বলছে যে ডিসেন্ডিং অর্ডার। সো আমরা যদি এখানে কমা দেওয়ার পরে জাস্ট আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই, তাহলেও আমাদের সামনে ডিসেন্ডিং অর্ডার চলে আসবে। অথবা আমরা যদি এখান থেকে 0 দিই, তাহলেও আমাদের ডিসেন্ডিং অর্ডার হবে। তাহলে আমরা এখান থেকে 0 করে ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার করে দিই, তাহলে আমাদের র্যাঙ্ক 3 চলে আসলো। দেন এটাকে আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত করে দিই, তাহলে আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের র্যাঙ্কটা চলে আসলো। তাহলে কি হলো দেখেন, র্যাঙ্কটা হচ্ছে যে সবচেয়ে কম বিল অ্যামাউন্ট যার এসেছে সে কিন্তু এখানে পজিশন 1 পেয়েছে। সো বুঝতে পারছেন, তো সবচেয়ে কম যে আর বিল অ্যামাউন্ট এসেছে তার কিন্তু এখানে পজিশন 1 পেয়েছে। এটা হলো আমাদের অ্যাসেন্ডিং অর্ডার। সো আমরা যদি কাজ করি যে উপরে যে আমাদের সেলটা রয়েছে, এই সেলটাকে জাস্ট আমরা ক্লিক করে এখানে 0 জায়গায় যদি 1 করে দিই, তাহলে আমাদের যে অ্যাসেন্ডিং অর্ডার হবে। দেন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই, দেন এটাকে যদি আমরা নিচ পর্যন্ত ফিল করে দিই, তাহলে কি হবে দেখেন, সরি আমাদের এখানে কি হলো, সরি আমার ডিসেন্ডিং অর্ডার হচ্ছে, তো আমাদের জাস্ট এখান থেকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার, ওকে ডিসেন্ডিং অর্ডার 0 করে দিই, দেন ওকে। সো দেখেন প্রথমে আমাদের কি ছিল, ডিসেন্ডিং অর্ডার ছিল 0। সো 0 থাকা সত্ত্বেও কি হলো দেখেন, আমাদের সবচেয়ে বড় যে সংখ্যা যে রয়েছে, আমরা ডিফল্ট আকারে আমাদের 0ই থাকে। আর 0 মূলত হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, আর ডিসেন্ডিং অর্ডার হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যা রয়েছে বিল অ্যামাউন্ট, তাকে র্যাঙ্ক পজিশন অন দিবে, এটা হলো ডিসেন্ডিং অর্ডার। আর অ্যাসেন্ডিং হচ্ছে সবচেয়ে ছোট যে, তাকে র্যাঙ্ক পজিশন অন দিবে। সো আমরা যদি এখন অ্যাসেন্ডিং অর্ডার দিই, এখানে অন দিই, এবার ইন্টার দিই, এবার এটাকে ব্র্যাকেট ক্লোজ করে নিচ পর্যন্ত ফিল করে দিই, তাহলে দেখেন সবচেয়ে ছোট হচ্ছে 793, তাকে কিন্তু র্যাঙ্ক পজিশন অন দিয়েছে। এবং সবচেয়ে বড় কিন্তু আমাদের যে 2085, এটা কিন্তু র্যাঙ্ক এখানে 6 দিয়েছে। সো আমরা যদি এখান থেকে আবার এটাকে জাস্ট 0 করে দিই, মানে ডিসেন্ডিং করে দিই, তাহলে কি হবে দেখেন, সবচেয়ে বড় যে পজিশন এখন যে 6 ছিল, সে কিন্তু পজিশন 1-এ চলে আসবে, এবং যে 1-এ ছিল সে কিন্তু 6 চলে আসবে। সো এভাবে কিন্তু আমরা র্যাঙ্কের যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং পজিশন সেটা আমরা করতে পারি। এইগুলো একটা পয়েন্ট। এবার আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের সার্ভিস চার্জ, আমরা যদি চাই যে আসলে 500 টাকা, আমরা যে এই যে 500 সামনে টাকা লেখাটা থাকবে, এটা যদি করতে চাই, সো আমরা একদম ইজিভাবে করতে পারি। সেই জন্য হচ্ছে এটাকে সিলেকশন করব, দেন আমরা চলে আসবো এখান থেকে হোম ট্যাব থেকে এই জেনারেলে ক্লিক করব, দেন এখান থেকে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব, কাস্টমে ক্লিক করার পরে এইখানে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করব। সো আমরা এখান থেকে প্রথমে 0টাকে সিলেক্ট করে নিই, এখান থেকে যেহেতু টাইপ রয়েছে, সো টাইপের এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা টিকে লেখাটা লিখে দেবো, আবার ডাবল ইনভার্টেড কমা দিব, তারপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট কমা করে দেব। এবার আমরা হ্যাশ দিয়ে দিই একটা এখানে, ওকে আমরা একটা হ্যাশ দিয়ে দেবো এখানে। এবার আমরা এখান থেকে ওকে করে দিই, তাহলে দেখেন যে প্রত্যেকটা সামনে কিন্তু আমাদের টাকা লেখাটা চলে আসলো। সো আমি যদি এখান থেকে এটাকে ক্লোজ করি, তাহলে কিন্তু চলে গেল। দেন আমরা যদি এখানে লিখে দিই 500, তাহলে কিন্তু আমাদের সামনে এই 500 লেখাটা চলে আসলো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাকার পরে একটা কমা চলে আসে। সো আমরা যদি
আমরা যদি কমাটাকে এখান থেকে উঠাইতে চাই, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে পুনরায় এখান থেকে এখান থেকে হোম থেকে এখান থেকে নাম্বারিং চলে আসবো, দেন আমরা অ্যারোতে ক্লিক করব, দেন এখান থেকে মোর নাম্বার ফাংশনে ক্লিক করব, দেন এই যে হ্যাশের আগে আমাদের একটা কমা আছে, কমাটাকে উঠাই দেবো, দেন ওকে। দেন আমাদের সামনে এটা কিন্তু লেগে গেছে, তাহলে আমাদের এটা স্পেসের প্রয়োজন, তাহলে আমরা এখান থেকে একটা স্পেস দিয়ে নেব, এই যে হ্যাশ এবং টাকার সামনে একটা স্পেস করে দেবো, দেন ওকে। তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু স্পেসটা চলে আসলো। সো আমরা কিন্তু এই যে ইলেকট্রিসিটি বিল এটা কিন্তু আমরা সম্পূর্ণ করেছি। এরপর আমরা দেখি যে আমাদের আরও কি কি কাজ রয়েছে এখানে। সো আমরা এই কাজটা সম্পূর্ণ করেছি। এরপর দেখেন স্যাম্পল 2তে আমাদেরকে কি বলছে দেখেন, ভিলুকআপ, এখান থেকে আমাদের কাস্টমার আইডি আমরা যদি দিই তাহলে আমাদের সামনে এখান থেকে বিল অ্যামাউন্টটা সঠিকভাবে চলে আসবে। এই কাজটা আমাদেরকে করার জন্য বলছে, এটা আমরা করব এখন। সো আমরা প্রথমে এখান থেকে কাস্টমার আইডিটাকে কপি করে জাস্ট আমরা এই পজিশনে রেখে দিই, কাস্টমার আইডি চলে আসলো, দেন বিল অ্যামাউন্টটাকে কপি করে আমরা এখানে লিখে চলে নিয়ে আসি। সো আমাদের বিল অ্যামাউন্ট এটাও কিন্তু আমাদের এখানে চলে আসলো। ওকে, সো আমরা উপরে জাস্ট আমরা একটু টাইপ করে লিখে দেবো যে ভিলুকআপ ফর্মুলাটার নামটা যদি আমরা একটু লিখে দিই তাহলে এটা সহজে বুঝতে পারবো যে আসলে আমরা এখান থেকে ভিলুকআপটাই করতেছি। সো এটা যেহেতু স্যাম্পল বি, সো আমি জাস্ট এভাবে লিখে দিই যে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দেন আমরা এখান থেকে ভিলুকআপটা লিখে দিলাম, এটা জাস্ট বোঝার জন্য। দেন এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে হোম ট্যাব থেকে এটাকে অল বর্ডার করে দিই, তাহলে দেখতে আরও ভালো দেখাবে। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে একটা ড্রপ ডাউন করে নেব, যাতে আমরা ড্রপ ডাউন চেঞ্জ করলে হয়ে যায়। এটা পরে করব, তার আগে হচ্ছে আমরা একটু এই বিল অ্যামাউন্টটা ভিলুকআপের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা দেখবো। তো প্রথমে আমরা এখান থেকে জাস্ট একটা আইডি লিখে নিয়ে আসি 101001। সো আইডি নিয়ে আসি, তাহলে আইডিটা যখন আমরা এখানে লিখবো তখন যাতে বিল অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসে, এই কাজটা আমাদের করতে হবে। এই জন্য আমরা প্রথমে ইকুয়ালকে কল করবো এবং টাইপ করবো ভিলুকআপ। টাইপ করার পর এখানে বলছে কি লুকআপ ভ্যালু, সো লুকআপ ভ্যালু হবে আমাদের এই কস্ট আইডি, দেন কমা দিব, দেওয়ার পরে আমাদের বলছে টেবিলারে। সো টেবিলারে হচ্ছে এই কস্ট আইডি থেকে শুরু করে একদম বিল অ্যামাউন্ট পর্যন্ত এই টোটালটা, এবং এই টোটালটাকে আমাদের হচ্ছে আমরা চাইলে এটাকে লক করতে পারি, অর্থাৎ অ্যাবসলিউট করতে পারি অথবা না করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে যেহেতু শুধুমাত্র একটা ফিল্ডের জন্য আছে সেই জন্য আমাদের অ্যাবসলিউট না করলেও হবে। দেন আমরা কমা করে দিই, কমা দেওয়ার পর এখানে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। সো কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখান থেকে আমরা যতটুকু সিলেকশন করেছি এই বিল অ্যামাউন্টটা কত নম্বর কলামে রয়েছে সেটাই মূলত। সো আমরা একটা গুণে দেখবো যে এটা হলো 1 নম্বর কলাম, 2 3 4 5 6 7 8, সো 9 নম্বর কলাম, তাহলে আমরা এখানে 9 টাইপ করব। এবার কমা দেবো, দেওয়ার পরে এখানে অবশ্যই আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচ এটা দেবো অবশ্যই, অথবা 0 দেবো। সো 0 অথবা এক্সাক্ট ম্যাচ, অথবা আপনি যদি ফলস লেখেন একই কাজ করবে। সো আমরা এখান থেকে 0 করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার করে দিচ্ছি, তার মানে দেখছেন যে আমাদের এই যে আইডিটা রয়েছে তার বিল অ্যামাউন্টটা কিন্তু চলে আসলো। সো আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। সো দেখেন এই যে কস্ট আইডি এটা 1 নম্বর একদম চলে আসছে এখানে বিল অ্যামাউন্ট, এই বিল অ্যামাউন্টটা কিন্তু আমাদের এইটা। সো দেখেন এটার সাথে কিন্তু সেম, এটা কিন্তু আমাদের মিলে যেতেছে, তার মানে আমাদের এটা কাজ করতেছে সঠিকভাবে, তাই না? সো এটাকে আমরা হাইলাইটটাকে উঠিয়ে দিই। এরপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট অন্যটা আইডি দিয়ে দিই, যেমন এইখান থেকে একটাকে 1 পরিবর্তন করে আমরা এখান থেকে 4 করে দিলাম, তাহলে 4 করলে আমাদের এইটা চলে আসবে। সো এই সেলটাকে যদি আমরা একটু হাইলাইট করি তাহলে ভালো করে বুঝতে পারবো, এই যে এটা হলো আমাদের এটা। সো এটাকে যেটা হাইলাইট করি তাহলে ভালো করে বুঝতে পারবো, যে দেখতে পাচ্ছেন এই, তাহলে বিল অ্যামাউন্ট হলো এটা। তাহলে দেখেন 793.3, তাহলে 793.3, তার মানে সঠিকভাবে আমাদের এই ভিলুকআপটা কাজ করতেছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা জাস্ট ড্রপ ডাউন ইউজ করব, যাতে বারবার আমাদের এখান থেকে লেখা না লাগে, আমরা এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে আমরা সিলেক্ট করতে যেতে পারি। সো এটা করার জন্য আমরা যেটা করব প্রথমে হচ্ছে এখানে কার্সর পয়েন্ট রাখবো, রাখার পরে চলে আসবো ডাটা, দেন এখান থেকে ভ্যালিডেশনে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে এনি ভ্যালুতে ক্লিক করে এখান থেকে লিস্ট করে দেবো, দেন এখান থেকে সোর্স। সো যেহেতু আমাদের কাস্টেড এখানে সবগুলো দেওয়াই রয়েছে আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি, দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে জাস্ট ওকে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এভাবে কিন্তু ব্ল্যাঙ্ক চলে আসলো। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা যদি 1 2 করে দিই তাহলে 2 চলে আসবে, এখান থেকে 5 করে দিলে 5 চলে আসবে, দেন 3 করলে 3 চলে আসবে, তাহলে চলে আসবে। আর যদি আমরা এখান থেকে এটাকে নো সিলেক্ট করে দিই, অথবা এখান থেকে জাস্ট নো সিলেক্ট করে দিই, কোনো সংখ্যা না লিখি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো আমরা যদি চাই যে আসলে এই নট এখানে যখন কিছু থাকবে না তখন এই নট অ্যাভেলেবেলের জায়গায় কিছুই দেখাবে না, ফাঁকা দেখাবে, এটা যদি করতে চাই একদম সহজে জাস্ট আমরা একটা ইফ ইরোর ফর্মুলা বা ফর্মুলা ব্যবহার করতে পারি এখানে। তাহলে কি করব, আমরা এই বিল অ্যামাউন্টের উপরে ক্লিক করব, ইকুয়ালের পরে আমরা টাইপ করব ইফ ইরোর
জাস্ট ইফ ইরোরের ভিতরে দেখতে পাচ্ছেন ভ্যালুর ভিতরে আমরা এই ভ্যালু কপটাকে দিয়ে দেবো, দেন শেষে আমরা কমা দেবো। কমা দেওয়ার পরে দেখতেছেন কি এখানে ভ্যালু ইফ ইরো, যদি ইরো আসে তাহলে আমার এখানে ফাঁকা আসবে, তাহলে ফাঁকা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার করে দিলাম, তাহলে ফাঁকা চলে আসলো। দেন আমরা যদি এখান থেকে কোনো ভ্যালু এন্ট্রি করি তাহলে ভ্যালু চলে আসবে। দেন আমরা যদি এটাকে কেটে দেই এখান থেকে তাহলে এটা ফাঁকা চলে আসবে। সো আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। দেখি আমাদের অন্য কোনো আর কোনো কিছু বাকি রয়েছে কিনা এখানে। আমরা সবকিছু কভার করতে পেরেছি আশা। সো ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা এই ভিলুকপের যে লিস্ট এটা তৈরি করতে পেরেছি, আমরা এগুলো সম্পূর্ণ করতে পেরেছি এবং আমরা ভিলুকপের মাধ্যমে কিন্তু আমরা এটাকেও ডায়নামিক করতে পেরেছি। আমরা যদি এখান থেকে চেঞ্জ করি ওয়ার্ডগুলো তাহলে আমাদের কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের এই কস্ট নেমগুলো চেঞ্জ হবে। সো আমরা এটাও ডায়নামিক করতে পেরেছি। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কিভাবে এটাকে লক করতে হয় সেটা আমরা একটু দেখে নেব। সো লক করার জন্য আমরা চলে আসবো ফাইলে, দেন আমরা এখান থেকে ইনফোতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ওয়ার্কবুক, আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। সো আমাদের পাসওয়ার্ডটা হবে 1 2 3 4 5 6। সো আমরা এটা করে দেন ওকেতে ক্লিক করব। পুনরায় আমরা টাইপ করব 1 2 3 4 5 6। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করি, দেখেন এখান থেকে লেখা আসলো যে এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক। আমাদের এটা হয়ে গেল। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, আমাদের সেভ নিল। দেন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এখান থেকে, তাহলে ক্লোজ হয়ে গেল। যেহেতু আমরা ডেস্কটপে এটাকে সেভ করেছি, আমরা এটাকে ওপেন করি, ফোল্ডারটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের ইলেকট্রিসিটি বিল এখানে দেখাচ্ছে। আমরা জাস্ট ওপেন করে এটাকে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5 6। দেওয়ার পরে জাস্ট ওকে যদি করি, আমরা ওকে করলেই সাথে সাথে আমাদের সামনে এই যে এক্সেল শিট এটা কিন্তু ওপেন হবে। সো এই কাজটা কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, এইগুলো আমাদের এই কাজটা। এরপর আমাদের আর একটা কাজ করতে বলতে পারে, সেটা হচ্ছে আমাদের এটা সিবিএস বা বিভিন্ন ফরম্যাটে সেভ করতে বলতে পারে। তাহলে বিভিন্ন ফরম্যাটে কীভাবে সেভ করব, এই জন্য একদম খুব সহজে আপনি কিবোর্ড থেকে F12 বাটন চাপ দেবেন একবার, তাহলে এখান থেকে সেভ এস ডায়লগ বক্স চলে আসবে। আর উপরে লক্ষ্য করে দেখতে পারবেন যে আপনি যে ফোল্ডারের ভিতরে এটাকে সেভ করছিলেন সেই ফোল্ডারের লোকেশন কিন্তু এখানে দেখাচ্ছে। এবার হচ্ছে আমরা এখান থেকে করব কি, যে সেভ এস টাইপ, এটাকে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সেল ওয়ার্কবুক আছে। সো আমরা এটাকে চেঞ্জ করে এখান থেকে আমাদের যেই ফরম্যাটটা আমাদেরকে বলবে আমরা সেই ফরম্যাটটা ব্যবহার করব। সো আমরা এখান থেকে একটা ফরম্যাট ব্যবহার করি, সেটা হচ্ছে যে সিবিএস। দেখেন সিবিএস ফরম্যাটটা মূলত এখন সেভ করতে বলে। সো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে এটার সাথে একটা নাম যুক্ত করে দিতে পারি, যেমন সিবিএস সিএসবি সিএসবি। সো সিএসবি দেওয়ার পরে এখান থেকে দেখি সিবিএস আছে কিনা, সবগুলো সিএসবি রয়েছে। সো আমরা সিএসবি দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করব এবং ইএসএ ক্লিক করব, তাহলে আমাদের সিএসবি ফরম্যাটে সেভ হয়ে গেল। দেন আমরা এটাকে ক্লোজ করি। এই দেখেন আমাদের কিন্তু এটা সিএসবি ফরম্যাটে কিন্তু এটা সেভ হয়ে গেছে। সো আমরা এই কাজটা করতে পারি। সো এছাড়া আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু দেখি যে আসলে এরপর আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এটাকে পিডিএফে সেভ করতে পারি। সো আমরা যদি প্রথমে দেখি যে এখান থেকে চলে আসি ফাইলে আসার পরে আমরা প্রিন্টে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এক পেজে আসতেছে না, দুইটা পেজ আসতেছে। দেখেন আমরা এখানে নিচে যাই, তাহলে দ্বিতীয় পেজে কিন্তু আমাদের এতটুকু আসে। আমরা চাইতেছি যে একটা পেজে এটা সম্পূর্ণটা চলে আসবে। সো এটা করার জন্য আমরা চলে আসি এখান থেকে পেজ লেআউটে জাস্ট ক্লিক করি। দেন এখান থেকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিই। ওকে, সো ল্যান্ডস্কেপ করার পরে আমরা যদি এখান থেকে ফাইলে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করি, তাহলেও দেখতে পাচ্ছি যে সম্পূর্ণটা আসতেছে না, কিছু পেশে বাকি রয়েছে দ্বিতীয় নম্বর পেজে। সো এটা করার জন্য আমরা কি করতে পারি, একটা হচ্ছে আমাদের এখান থেকে পেজ সাইজটাকে A4 করে দিতে পারি, যদি আমাদের প্রশ্ন ভিতরে বলা থাকে অথবা এসএসআর বলে থাকে, অথবা এখানে একটা দেখতে পাচ্ছেন রেখা, তার মানে এটা কি রেখার বাইরে রয়েছে, তাই না? সো আমরা এখান থেকে এই যে পেজ লেআউট, এখান থেকে আমরা এই যে স্কেল, এই জুম রয়েছে এখানে, এটাকে আমরা যদি কমাই দিই তখন দেখেন রেখাটা কিন্তু এদিকে চলে আসতেছে। সো এটা আমরা R2 কমাই দিই, দেখেন এটা এবার কিন্তু ঠিক আছে, রেখাটা কিন্তু এইখানে চলে আসলো। সো এবার যদি আমরা এখান থেকে ফাইলে ক্লিক করি, দেন এখান থেকে প্রিন্টে ক্লিক করি, দেখেন আমাদের সামনে এটা কিন্তু সম্পূর্ণ চলে আসতেছে, তাই না? সো এগুলো আমাদের এই কাজটা। এবার হচ্ছে আমাদেরকে বলতে পারে যে পিডিএফ প্রিন্টের মাধ্যমে এটাকে সেভ করার জন্য, তাহলে কি করব, দেখেন আমরা চলে আসবো ফাইলে, দেন এখান থেকে প্রিন্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে যে কোনো একটা পিডিএফ প্রিন্টার এখান থেকে সিলেক্ট করবো, অনেকগুলো পিডিএফ প্রিন্টার রয়েছে, যে কোনো একটা পিডিএফ প্রিন্টার আমরা এখান থেকে
পছন্দ করে নেব। দেন আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। তাহলে আমাদের সামনে চলে আসলো। দেন আমাদের যে ফোল্ডারটা রয়েছে সে ডেস্কটপে যে লোকেশনে দিয়ে দিই job2, আমরা এটাকে ওপেন করি এবং এখানে আমরা একটা নাম দিয়ে দিই। তাহলে কি নাম দিতে পারি আমরা? এটা নাম দেবো আমরা ইলেকট্রিসিটি। সো আমরা এখান থেকে সেভ করে রাখি ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি এটার নাম দেবো ইলেকট্রিসিটি পিডিএফ, ইলেকট্রিসিটি পিডিএফ। সো এই নামে সেভ করে রাখলাম। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করি। ওকে, আমাদের এটা পিডিএফে সেভ হয়ে গেল। দেন আমরা যদি পিডিএফটাকে ওপেন করতে চাই তাহলে একদম ইজি বুঝতে পারবো যে এই যে পিডিএফ কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। সো পিডিএফে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু সেই পিডিএফটা কিন্তু চলে আসলো। তাহলে আমরা দেখতে পারলাম যে আসলে কীভাবে পিডিএফ তৈরি করতে হয়, কিভাবে আমাদের সিএসভি ফরম্যাট তৈরি করতে হয়, কিভাবে হচ্ছে আমাদের এক্সেল শিটকে প্রোটেক্ট করতে হয় পাসওয়ার্ডের মাধ্যমে, এগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। সো আমাদের কাজ যেহেতু সবগুলো শেষ হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমাদের এই কাজটা আমরা আমাদের যে অ্যাসেসর থাকবে তাকে আমরা দেখব। তাকে দেখানোর আগে আমরা একবার চেক করে দেখব যে আসলে আমাদের যেই প্রশ্ন ছিল বা জব শিট ছিল সেই অনুযায়ী আমরা সমস্ত কাজটা শেষ করতে পেরেছি কিনা। সো এই হচ্ছে আমাদের এই ভিডিওটা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কোন ধরনের সমস্যা হচ্ছে, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।